হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করছি মোহাম্মদ জাকির হোসেন, সহকারী শিক্ষক, বাংলা বিভাগ। তোমাদের সঙ্গে আজকে আলোচ্য বিষয় হবে অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে। এর আগে আমি বাংলা দ্বিতীয় পত্রের কিছু অংশ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তোমাদের সঙ্গে বাংলা প্রথম পত্রের একটি কবিতা নিয়ে আলোচনা করব। দেখো, কবিতাটি হচ্ছে বাবুরের মহত্ব, কালিদাস রায়। অষ্টম শ্রেণীর একটি কবিতা, বাবুরের মহত্ব, লিখেছে কালিদাস রায়। আমরা কবিতাটি শুরুর আগে আজকে দেখব আমাদের আলোচনার বিষয় কি নিয়ে আজকে আমরা কথা বলবো, সেই বিষয়গুলো একটু দেখে নেব। প্রথমে দেখো, আমি লিখেছি আলোচনার বিষয় কবি পরিস্থিতি, অর্থাৎ কালিদাস রায় সম্পর্কে আমরা জানবো। এরপরে উৎস, অর্থাৎ কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে সেই বিষয়টা জানবো। এরপরে পাঠের উদ্দেশ্য, আমরা কেন কবিতাটি পাঠ করবো সেই বিষয়টা নিয়ে জানবো। এরপরে শব্দ এবং তার অর্থ, কিছু গুরুত্বপূর্ণ শব্দের সঙ্গে পরিচিতি হব আমরা। এরপরে পাঠ পরিচিতি, অর্থাৎ বাবুরের মহত্ব কবিতাটির বিষয়বস্তু কি নিয়ে আলোচনা করা হয়েছে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব। এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ আলোচনা কবিতা নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে, গুরুত্বপূর্ণ লাইন এবং প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় আমি তোমাদের জানলাম, এবার আমরা ধারাবাহিকভাবে সেইগুলো বিশ্লেষণ করার চেষ্টা করব। তো প্রথমেই আমরা আসি আজকের কবি পরিস্থিতি, অর্থাৎ বাবুরের মহত্ব কবিকে কালিদাস রায় আমরা দেখলাম, তাই না? এই কালিদাস রায় একজন বাংলা সাহিত্যের অনেক উচ্চ মানের একজন কবি। তিনি অসংখ্য কবিতা কাব্যগ্রন্থ রচনা করে বাংলা সাহিত্য ভাণ্ডারকে করেছেন সমৃদ্ধ। এই কালিদাস রায় 1889 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। 1889 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার করুই গ্রামে। পশ্চিমবঙ্গের, দেখো আমি লিখছি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায়। মনে রাখবা যে তার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে কালিদাস রায় কত সালে কোথায় জন্মগ্রহণ করেন। তোমাদের সৃজনশীলের অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্নের উত্তর এভাবে লিখতে পারো, অথবা জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে যে কালিদাস রায় কত সালে কোথায় জন্মগ্রহণ করেন, অথবা কোথায় অথবা কখন জন্মগ্রহণ করেন, এরকম প্রশ্ন আসবে। এজন্য এই প্রশ্নগুলো তোমরা সুন্দরভাবে মুখস্থ করে নিবা। এরপরে আমরা দেখব যে কালিদাস রায় তিনি শিক্ষকতা পেশা হিসাবে গ্রহণ করেছিলেন এবং পাশাপাশি তিনি বাংলা সাহিত্য চর্চায় মনোনিবেশ করেছেন, যার ফলশ্রুতিতে তিনি একাধিক সাহিত্য অর্থাৎ কাব্যগ্রন্থ রচনা করেছেন। তিনি উপাধি পেয়েছিলেন কবি শেখর। কবি শেখর, অর্থাৎ তিনি কবি শেখর উপাধিতে ভূষিত হয়েছেন। তার সাহিত্য সাধনায় স্বীকৃতি স্বরূপ তিনি উপাধি পেয়েছিলেন কবি শেখর। এবং আমরা আরো জানতে পারি যে কলকাতায় বিশ্বভারতী, রবীন্দ্র বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে তাকে ডিলিট উপাধিতে দেওয়া হয়, একটি উপাধি পেয়েছিলেন। এবং তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যে কটা বিষয়, আমি সে কটা বিষয় নিয়ে বোর্ডে আলোচনা করছি। এরপরে তিনি মৃত্যুবরণ করেন 1975 খ্রিস্টাব্দে। 1975 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। অর্থাৎ কবি কালিদাস রায়, তার জন্ম 1889 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায়। তার উপাধি হচ্ছে কবি শেখর এবং তিনি কাব্য সাধনায় অনেক পুরস্কারও পেয়েছেন। এবং তার দীর্ঘ সাহিত্য জীবনের অবসান ঘটে ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে গমন করেছে 1975 খ্রিস্টাব্দে। কবি পরিচয় থেকে তোমাদের এই কয়টা বিষয় জানলে ইনশাআল্লাহ এখান থেকে তোমরা প্রত্যেকটা প্রশ্নে কমন পেয়ে যাবা। এবার আসি আমরা এটা একটু মিশিয়ে দিই। এরপরে দেখো আমরা নেক্সট বিষয় যেটা হচ্ছে উৎস। উৎস অর্থাৎ কবি কালিদাস রায়ের পর্ণকুট নামে একটা কাব্যগ্রন্থ রয়েছে। উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে একটি পর্ণকুট। এই পর্ণকুট কাব্যগ্রন্থের একটি কবিতা হচ্ছে বাবুরের মহত্ব। অর্থাৎ তোমাদের প্রশ্ন আসতে পারে যে বাবুরের মহত্ব কবিতাটি কালিদাসের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তখন উত্তর কি হবে? পর্ণকুট কাব্যগ্রন্থ থেকে। ঠিক আছে,
ওকে, আমরা এরপরে আগে পাঠের উদ্দেশ্য, অর্থাৎ এই কবিতাটি পাঠ করব কেন আমরা। বাবুরের মহত্ব কবিতায় আমরা দেখব যে এখানে বাবুরের বিভিন্ন মহানুভবতার পরিচয় পাব এবং এই বাবুরের বিভিন্ন গুণে আমরাও গুণান্বিত হয়ে দেশ, জাতি, সমাজের উন্নয়নের পথে আমরাও নিজেকে নিয়োজিত করতে পারবো। এই উদ্দেশ্যেই মূলত কবিতাটি আমাদের পাঠ্যসূচিতে অন্তর্গত। এরপরে দেখো শব্দ এবং তার অর্থ আমরা আলোচনা করব। বিভিন্ন শব্দ এবং তার অর্থ, অর্থাৎ এই বাবুরের মহত্ব কবিতাটি পড়তে গেলে আমাদের বেশ কিছু শব্দের সঙ্গে পরিচিতি রাখতে হবে, পরিচয় থাকতে হবে, তাহলে আমরা কবিতাটি সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো। বাবুরের মহত্ব কবিতাটির শুরুতে আমরা বাবুর সম্পর্কে জানা দরকার, তাই না? এই বাবুর হচ্ছে দিল্লির প্রতিষ্ঠাতা, আমরা মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মুঘল সম্রাট বাবর। তার নাম হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ এবং তিনি জহিরুদ্দিন মোহাম্মদ নামে নয়, বাবুর বা সিংহ নামেই বেশি পরিচিত আমরা জানি। তিনি মাত্র 11 বছর বয়সে দুইবার সিংহাসন আরোহণ করেন এবং এই অল্প সময়ের মধ্যেই তিনি সিংহাসন হারান। তারপরে তিনি আফগানিস্তানের রাজ্য দখল করেন। পরপর তিনি ভারতের ইব্রাহিম লোদিকে পরাজিত করে, ভারতের সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে তিনি দিল্লির সিংহাসনে বসেন। তারপর মেবার রাজ্যের অধিপতি হন। এভাবে তিনি তার রাজ্যকে প্রসারিত করেন, তার রাজ্যের সীমা বাড়িয়ে দেন। এই হলো বাবর। এরপরে আমরা দেখব যে পাঠান বাদশাহ লোদি, এই যে লোদি সম্পর্কে আমরা কথা শুনলাম যে ভারতের লোদি বংশের শেষ পাঠান সুলতান ইব্রাহিম লোদির কথা বলা হয়েছে। এই ইব্রাহিম লোদি কিন্তু পানিপথের প্রান্তরে পরাজিত হয়েছেন এই বাবরের কাছে। পানিপথ প্রান্ত হচ্ছে ভারতের অর্থাৎ দিল্লির উত্তর পশ্চিম অবস্থিত প্রসিদ্ধ একটি যুদ্ধক্ষেত্র। এই জায়গায় পরপর 3 বার যুদ্ধ সংঘটিত হয় পানিপথ প্রান্তরে। পানিপথের প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ এবং তৃতীয় যুদ্ধ নামে তোমরা জানো। এরপরে আমরা এখান থেকে কিছু জানবো যে খানোয়ার প্রান্তর কোথায়, আগ্রার পশ্চিমে অবস্থিত, এটাও একটি যুদ্ধক্ষেত্র। আগ্রার পশ্চিমে অবস্থিত এটাও একটি যুদ্ধক্ষেত্র, খানোয়ার প্রান্তর। এবং আমরা জানবো এখান থেকে চিতোর কি, রাজপুতনার মেবার রাজ্যের রাজধানী, এটা মনে রাখবা। চিতোর কোথায় অবস্থিত, এটাও একটি প্রশ্ন আসে তোমাদের জ্ঞানমূলক প্রশ্নে। তোমরা বলতে পারো রাজপুতনার মেবার রাজ্যের রাজধানী চিতোর। এবং রণবীর চৌহান সেখানকার একটি নাম। রাজপুত জাতির একটি প্রাচীন শাখার নাম চৌহান, অর্থাৎ যে দেশপ্রেমিক রাজপুত যুবক বাবুরকে হত্যা করতে চেষ্টা করেছিল, অর্থাৎ বাবুরকে হত্যার জন্য যে তলোয়ার নিয়ে তাকে খুঁজে বেরিয়েছিল, সেই হচ্ছে রণবীর চৌহান, সেই বীর যোদ্ধা রণবীর চৌহান। এই বিষয়গুলো আমাদের জানা দরকার। এরপরে আমরা আসবো পাঠ পরিস্থিতি নিয়ে, অর্থাৎ বাবুরের মহত্ব কবিতাটি বিষয়বস্তু কি নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা জানি যে কালিদাস রায়ের এক উল্লেখযোগ্য কবিতা বাবুরের মহত্ব। এই কবিতায় বাবুরের বিভিন্ন মহানুভবতার পরিচয় আমরা পাই। বাবর তিনি তার বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, তিনি পরপর বিভিন্ন রাজ্য দখল করেন এবং এক পর্যায়ে তিনি উপলব্ধি করলেন যে শুধু রাজ্য দখল করেই হবে না, আমাকে দেখতে হবে এই রাজ্যের মানুষগুলো, সাধারণ মানুষগুলো আমাকে কিভাবে দেখছে। অর্থাৎ বাবর ভাবলেন যে রাজ্য জয়ের পাশাপাশি আমাকে রাজ্যের প্রজার, জনসাধারণের মন জয় করা দরকার। এজন্য তিনি কি করলেন, এজন্য তিনি ছদ্মবেশ ধারণ করলেন এবং বিভিন্ন রাজ্যে এলাকায় ছদ্মবেশ ধারণ করে ঘুরে বেড়ালেন এবং দেখলেন যে জনসাধারণ বা জনগণ কিভাবে তাকে গ্রহণ করছে না বর্জন করছে, তাকে কিভাবে নিচ্ছেন। এই বিষয়টা দেখার জন্য বের হলেন। ঘটনাক্রমে একদিন আমরা দেখব যে একটা মেথরের ছেলে রাস্তার মাঝে পড়ে রয়েছেন, চারিদিকে মানুষ ছোটাছুটি করছেন। একটি পাগল হাতি, মর্ত হাতি সবাইকে তাড়া করেছে এবং রাস্তার মাঝখানে একদম হাতির পায়ের নিচে একটা মেথরের ছেলে, কেউ তাকে আঘাতছে না। আমরা দেখলাম এই ছদ্মবেশ ধারণ করা এই বাবুর তাকে, এই মেথরের ছেলেকে সেই হাতির কবল থেকে রক্ষা করলেন, তখন নিয়ে আসলো। এদিকে রণবীর চৌহান, আমরা যাকে বললাম বীর যোদ্ধা, যাকে বাবরকে হত্যা করার জন্য খুঁজছে, তরবারি নিয়ে, গোপন অস্ত্র নিয়ে,
তাকে হত্যা করার জন্য খুঁজছে, সেই রণবীর চৌহান বিষয়টা দেখলেন এবং পরবর্তীতে দেখা গেল যে রণবীর চৌহান বাবুরকে চিনতে পারলেন এবং তিনি তার ভুল বুঝতে পারলেন যে এরকম মানের একজন লোক, এত মানুষের প্রতি তার যে সহানুভূতি, মানুষের প্রতি তার যে প্রেম ভালোবাসা একদম নিম্নমানের একজন নিম্ন শ্রেণীর একজন বাচ্চাকে রক্ষার জন্য নিজের জীবনকে যে বিসর্জন দিতে পারে, তাকে হত্যা করার জন্য আমি খুঁজছি, তাকে আমি হত্যা করব। তিনি তার ভুল বুঝতে পারলেন এবং বাবুরের পায়ের কাছে গিয়ে পায়ের নিচে পড়ে তার সমস্ত দোষ স্বীকার করলেন, অপরাধ স্বীকার করলেন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করলেন। এখানে দেখো বাবুরের আরো কি মহানুভবতার বা ক্ষমার দৃষ্টান্ত স্থাপন করেছেন। দেখো বাবুর তাকে এই রণবীর চৌহানকে ক্ষমা করেছেন এবং সর্বশেষ দেখো কি করলো, সর্বশেষ এই রণবীর চৌহানকে বাবুর তার দেহরক্ষী হিসাবে নিযুক্ত করলেন। এতদিন যে চৌহান তার দেহকে খণ্ড দ্বিখণ্ড করার জন্য খুঁজছিলেন, সেই বাবরই এই রণবীর চৌহানকে নিজের দেহরক্ষী হিসাবে বানালেন। এই হচ্ছে মূলত আমাদের আজকের কবিতার বিষয়বস্তু, অর্থাৎ এই কবিতায় বাবুরের বিভিন্ন মুহূর্তের দিক আমরা দেখতে পাবো। বিশেষ করে যে বাচ্চাটাকে বাঁচালো, মেথর ছেলেকে, আবার রণবীর চৌহানকেও তার বুকে জড়িয়ে নিলেন, এই বিষয়গুলো আমরা এই কবিতা জানতে পারবো। সর্বশেষ আমরা যা আলোচনা করবো গুরুত্বপূর্ণ কিছু আলোচনা। এই অধ্যায় থেকে তোমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন হতে পারে, যে বিষয়গুলো নিয়ে আমরা কয়েকটা 5টা প্রশ্ন আলোচনা করবো। এই 5টা প্রশ্নের মধ্যেই তোমরা এই অধ্যায়ের সম্পূর্ণ ধারণা পেয়ে যাবা। প্রথম প্রশ্ন আমরা দেখি যে 1 নম্বর, দেখিল বাবু এ জয় তাহার ফাঁকি। লাইনটি ব্যাখ্যা করে এরকম ভাবে প্রশ্ন আসতে পারে যে যখন বাবুর পরপর একাধিক রাজ্যের প্রতিষ্ঠা করলেন, রাজ্য প্রতিষ্ঠা করলেন, তারপরে তিনি দেখলেন যে জনসাধারণ তাকে কিভাবে নিচ্ছে, জনসাধারণের মন জয় করা দরকার। যদি জনসাধারণের মনই জয় করতে না পারি তাহলে এই রাজ্য জয় করা তো আমার বৃথা। তাই এই প্রশ্নের ব্যাখ্যা তোমরা এভাবে দেবা যে জনসাধারণের মন জয় করতে না পারায় বাবর আলোচনা করলো যে এই রাজ্য জয় করাটা আমার বৃথা যদি আমি আমার প্রজার মন জয় করতে না পারি। ঠিক আছে, এরপরে আমরা আরেকটা প্রশ্ন আমরা দেখব যে মাটির দখলই খাঁটি জয় নয়। একই উত্তর, প্রশ্ন কিন্তু আলাদা। দেখো, মাটির দখলই খাঁটি জয় নয়, শুধু আমি রাজ্য জয় করেছি এটাই আসল জয় নয়। আমাকে জয় করতে হবে প্রজার মন, আমাকে জয় করতে হবে জনসাধারণের মন, তাহলে আমার এই রাজ্য জয় করাটা সার্থক হবে। এরপরে কিছু প্রশ্ন আছে। দেখো, কৃতজ্ঞ দৌলত, এখানে একটি শব্দ রয়েছে। এই কৃতজ্ঞ দৌলত বলতে কি বোঝানো হয়েছে, এই প্রশ্নটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রশ্নটা কৃতজ্ঞ দৌলত বলতে এখানে দৌলত খাঁ লোদিকে বোঝানো হয়েছে। যখন বাবর ভারতবর্ষ আক্রমণ করেন তখন এই দৌলত খাঁ পাঞ্জাবের শাসক ছিলেন। পাঞ্জাবের শাসক ছিলেন, তিনি নিজের দুশমন ইব্রাহিম লোদির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাকে পরাজয় করার জন্য বাবরকে কিন্তু আমন্ত্রণ জানান এবং পরবর্তীতে আমরা দেখলাম তিনি কিন্তু বাবরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন। এই বাবরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার কারণেই তাকে কিন্তু দৌলত, কৃতজ্ঞ দৌলত বলা হয়েছে। ঠিক আছে, এরপরে আমরা 4 নম্বরের প্রশ্ন যেটা দেখবো যে দেখো রণবীর সম্পর্কে 2টা প্রশ্ন তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। রণবীর চৌহানের প্রতিহিংসা অন্ধ মনের ঘোর কেটে যায় কেন? এই যে রণবীর চৌহান যখন তার রাজ্য জয়ের জন্য বাবরকে হত্যা করার জন্য তরবারি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বাবরকে দেখা মাত্রই তার মস্তক দ্বিখণ্ডিত করবে, কিন্তু আমরা দেখলাম কি বাবর যখন সেই মেথর ছেলেকে হাতির কবল থেকে রক্ষা করলো, ঠিক তখন রণবীর চৌহান তিনি তার ভুল বুঝতে পারলেন এবং তিনি এই বাবরের পদতলে গিয়ে ক্ষমা প্রার্থনা করলেন এবং সমস্ত প্রতিহিংসার মোহ তার কেটে গেল বাবরের এই মহত্ব দেখার পরে। ঠিক আছে, এইভাবে তোমরা ব্যাখ্যা করবে। এবং সর্বশেষ প্রশ্ন আমরা আরেকটা দেব, সেটা হচ্ছে প্রাণ রক্ষকই হইল আমার প্রাণের ঘাতক নহে। এটা রণবীর চৌহান সম্পর্কে বলেছে। বাবরের যে প্রাণ হত্যা করার জন্য, মস্তক দ্বিখণ্ডিত করার জন্য যে ঘুরে বেড়াচ্ছে, যে খুঁজে বেড়াচ্ছে, অবশেষে যখন রণবীর চৌহান এই বাবুকে পেল, তারপরে তার মহত্ব দেখে, তার গুণ দেখে, মানুষের প্রতি ভালোবাসা দেখে তিনি তার প্রতি আকৃষ্ট হলেন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করলেন। এবং অবশেষে কি দেখলাম, বাবর দেখো কি ক্ষমার মূর্ত প্রতীক স্থাপন করে গেছে। এই বাবর সেই ঘাতককে তার নিজের দেহরক্ষী হিসাবে নিযুক্ত করলেন। তার যে এতদিন বাবরকে হত্যা করার জন্য খুঁজছে, সেই বাবর তাকে, রণবীর চৌহানকে নিজের দেহরক্ষী হিসাবে নিযুক্ত করলেন।
এই কয়টা প্রশ্ন তোমরা যদি এখান থেকে পড়ো তাহলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে দিলাম, বুঝতে পারবে এবং এরপরেও তোমরা পুরো কবিতাটি বাসায় অনেক সুন্দর করে পড়বে এবং তাহলে বুঝতে পারবে কবিতাটির বিষয়গুলো নিয়ে। তো আজকে আমরা এই বাবুরের মহত্ব কালিদাস রায়ের একটি কবিতা বাবুরের মহত্ব কবিতাটা নিয়ে আলোচনা করলাম। তোমরা এই অধ্যায়টা সুন্দর করে পড়ে এই অধ্যায় থেকে যে 5টি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম, এই 5টি অনুধাবনমূলক প্রশ্ন, অনুধাবনমূলক এই 5টি প্রশ্ন তোমরা সুন্দর করে খাতায় তুলে উত্তর করবা। এটাই তোমাদের আগামী দিনের হোমওয়ার্ক বা বাড়ির কাজ। এই 5টা প্রশ্ন অনেক সুন্দর করে লিখবা, এরপর আমরা দেখব। তো ঠিক আছে, আজকে আমরা এই ক্লাস এতটুকুই শেষ করলাম। আগামী দিনে আমরা প্রথম পত্রের আরো একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।